আমন্ত্রণ রাতের বাংলাদেশে। শুরুতেই জানিয়ে দিব শিরোনামগুলো। বৃষ্টিতে কয়েক জেলার নতুন নতুন এলাকা প্লাবিত। নোয়াখালীর মুছাপুরে পানি নামার রেগুলেটর ভেঙে আতঙ্ক। বিশুদ্ধ পানি ও ওষুধের সংকট, প্রত্যন্ত জনপদে ত্রাণ পাঠানোর চেষ্টা। অনেক জায়গায় যেতে খুব অসুবিধা হচ্ছে, আপনারা সাহায্য সহযোগিতা করবেন, অবশ্যই সব জায়গায় এটা পৌঁছে যাবে। আগামী 48 ঘন্টায় বৃষ্টির সংখ্যা না থাকায় বন্যা পরিস্থিতির উন্নতির সম্ভাবনা। ফারাক্কার 109 গেট খোলা রাখায় এবার উত্তরে বন্যার আশঙ্কা। वो 40,000 माइनस करके जो कैमरे में जाता है, बाकी सारा डाउनस्ट्रीम को रिलीज करना ही पड़ता है, उसमें होल्ड करने का कोई तरीका नहीं है। সচিবালয়ের সংঘর্ষের ঘটনায় 375 আনসার সদস্যকে পাঠানো হয়েছে কারাগারে। আহত শিক্ষার্থীদের দেখতে গিয়ে উপদেষ্টারা বললেন পরিকল্পিত হামলা। আমরা মনে করি কালকে আনসার বাহিনীর ছদ্মাবরণে যারা এসেছিল, কোনো দাবি আদায়ের এজেন্ডা তাদের ছিল না। আমরা তো প্রচলিত আইনে ব্যবস্থা নিব, প্রচলিত আইনে। জন্মাষ্টমী উপলক্ষে সারা দেশে শোভাযাত্রা, বর্ণাঢ্যদের সহায়তায় এবারের আয়োজন সীমিত। সনাতন ধর্মাবলম্বীদের সাথে প্রধান উপদেষ্টা শুভেচ্ছা বিনিময়। ছাত্র জনতার বিজয় নস্যাৎ করতে ষড়যন্ত্র চলছে, অভিযোগ মির্জা ফখরুলের। স্বৈরাচারের দোসরদের প্রশাসন থেকে সরিয়ে দেওয়ার আহ্বান। নির্বাচন যেমন সুষ্ঠু অবাধ হয়, সবাই যেন ভোট দিতে পারে এবং এই নির্বাচনের ফলে এমন একটা অবস্থা তৈরি না হয় যে আবার যে আগের অবস্থা ফিরে আসে, তাহলে সেটা আপনারা কখনই জনগণ মেনে দেবে না। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে জাসদ সভাপতি ইনু রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার। আদাবর থানার হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা গোলাপ 7 দিন এবং সাংবাদিক দম্পতি শাকিল রূপা 5 দিনের রিমান্ডে। এতক্ষণ শিরোনামগুলো দেখে নিচ্ছিলেন, আপনাদের সাথে থাকছি আমি ফারহানা ন্যান্সি। ফেনীর ছাগলনাইয়া, পরশুরাম ও ফুলগাজী সহ বন্যা কবলিত এলাকা থেকে নামতে শুরু করেছে পানি। এটা স্বস্তির খবর হলেও দুঃখ হয়ে এসেছে ফেনীর দক্ষিণাঞ্চলের গ্রামগুলোর জন্য। ঢলের পানিতে প্লাবিত হয়েছে বেশ কিছু গ্রাম। আশ্রয়ের জন্য ছুটছে হাজারো বানভাসী মানুষ। এমনই বেশ কয়েকটি গ্রামের খবর জানবো আলামিন শিকদারের রিপোর্টে। ছবি তুলেছেন সাইদুর রশিদ ইভান। ভেলায় চেপে যে গ্রামটিতে ঢুকছি সেই গ্রামটি দাগনভূঞার মাসিমপুর গ্রাম। এই গ্রামের শতাধিক পরিবার এখন পানিবন্দী। গ্রামটির যত দূর চোখ যায় শুধু পানিতে ডুবে থাকা ঘরের দৃশ্য। কয়েকদিন আগেও শুষ্ক এই গ্রামের রাস্তায় এখন বুক সমান পানি। ডুবে আছে পানির কল। বিশুদ্ধ পানির খোঁজে কলসি নিয়ে ছুটছেন গ্রামের নারীরা। এই গ্রামে কোনো মানুষ নেই এখন। যারা উঁচু জায়গাতে যায় কোনো রকম অবস্থানে আছে, তারপরে এখন কোনো মানুষ দিকে আর কোনো পাইছি না, খুঁজি পাচ্ছি না। এই গ্রামের বানভাসী মানুষগুলো ঘরে তালা মেরে ভেলায় চেপে ছুটছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে। কেউ আবার আশ্রয় নিয়েছে আশপাশের উঁচু ভবনে। আমাদের ঘরবাড়ি সব ডুবে গেছে, পাশের বাড়ি থেকে আইছি। এখানে অনেক পানি, সবাই টালা ফ্লোর মারে সব পানি উঠছে, তো এখানে জায়গাতে এখানে আশ্রয় নিয়েছে, এখানে আমরা সবাই আছি। এদিকে ত্রাণ না আসায় গত 5 দিন ধরে অনাহারে এই গ্রামের বেশিরভাগ মানুষ। অভিযোগ শহরের কাছে হওয়ায় তাদের খবর নিচ্ছে না কেউ। এসব গুনে এখানে যার গই আঙ্গু কাছে কোনো কিছু আইয়ে তাইয়ের না। আন্ডা অনেক কষ্ট করি এর ঘরে দুয়ারে পানিতে আন্ডা ডুবি রয়েছি, কোনো খাওয়া পাই না। কালকে খেলে একটা ফোল্ডা আছি, এই ছোট্ট একটা ফোল্ডা আছে, কোনো খাওয়া পাই না। এরই মধ্যে ক্ষতিগ্রস্ত দুর্গম জনপদে ত্রাণ নিশ্চিতে সমন্বয় করার কথা জানান ফেনীর জেলা প্রশাসক। এক সময় ত্রাণের সাথে অতিরিক্ত মানুষ চলে আসে, যে কারণে আমাদের ত্রাণ বিতরণে কিছুটা বিঘ্ন হয়। আমি অনুরোধ করব জেলা প্রশাসনের পক্ষ থেকে যারা বিভিন্ন প্রান্ত থেকে ত্রাণ বিতরণে আমাদেরকে সহযোগিতা করছেন, তাদের মধ্য থেকে যদি লোকবলটা একটু কম থাকে তাহলে আমাদের আসলে জেলা পর্যায়ে ম্যানেজমেন্টটা ভালো থাকে। ঢলের পানিতে এখন মাসিমপুরের মতো দাগনভূঞার, সিলোনিয়া, আমিরগাঁও, জয়লস্কর সহ প্লাবিত ফেনীর দক্ষিণাঞ্চলের বিস্তীর্ণ জনপদ।
দাগনভূঞার বেশিরভাগ গ্রামগুলোর চিত্র এখন এমন। তারা কেউই ঘরে থাকতে পারছে না, যাচ্ছে নিরাপদ আশ্রয়ে। তবে তাদের প্রধান অভিযোগ, এখন পর্যন্ত তাদের কাছে পৌঁছেনি কোনো ত্রাণ সহায়তা। সমন্বয় করে ত্রাণ যেন তাদের কাছে আসে, এটাই তাদের দাবি। আল আমিন শিকদার, যমুনা নিউজ, দাগনভূঞা, ফেনী। নতুন করে প্লাবিত হয়েছে নোয়াখালীর 4 উপজেলা। দুদিন বিরতি দিয়ে আবারও টানা বৃষ্টিতে পানি বেড়েছে ওইসব এলাকায়। এদিকে বানের পানির চাপে ভেঙে গেছে কোম্পানিগঞ্জের মুছাপুরে ছোট ফেনী নদীর উপর নির্মিত রেগুলেটর। এ নিয়ে নতুন দুশ্চিন্তা তৈরি হয়েছে নোয়াখালীতে, যদিও আতঙ্কের কিছু নেই বলে জানান কর্মকর্তারা। নোয়াখালীর বন্যা পরিস্থিতি জানব সহকর্মী রিয়াজ রায়হানের কাছ থেকে। ছবি তুলেছেন নাহিদ হোসেন। এ যেন মরার উপর খাড়ার ঘা। নোয়াখালী ফেনীর পানি নামছিল যে রেগুলেটর দিয়ে, সেটি ভেঙে গেছে সোমবার সকালে। সকাল 9টা থেকে 10টার মধ্যে পুরোপুরি ভেঙে যায় কোম্পানিগঞ্জ উপজেলার মুছাপুরে ছোট ফেনী নদীর উপর নির্মিত ক্লোজার। সাগরে ভাটা থাকায় তীব্র গতিতে নামতে থাকে বন্যার পানি, একই সঙ্গে ভাঙতে থাকে নদীর পাড়। যখন ব্রিজের এখানে পানির যা হোঁচ যায়, তখন ব্রিজ টট্টরে কাঁপে উঠছে। আমি সরে গেছি কালকে। সিএনজি ছিল মাঝখানে রাখি, ওরা মাছ ধরতে গেছে, তখন হঠাৎ করে এক সাইড ভেঙে ওই সিএনজি সহ পড়ে গেছে। ক্লোজার ভেঙে যাওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে, যে যার মতো নিজেদের বাড়ি ছেড়ে ছুটতে থাকেন নিরাপদ আশ্রয়ে। প্রয়োজনীয় জিনিসপত্র যতটুকু সম্ভব তা বের করে আনেন ঘর থেকে। আপাতত এই জায়গা হইলো যা ঝুঁকিপূর্ণর কারণে মানুষ বিভিন্ন জায়গাতে যাইতেছে। সব আস্তে আস্তে লেনতেছে, ভাঙি চুরি, কে ঘর ভাঙি গেল, কে ঘর চলি যার, এরকম আর কে লই চলি। সকালে আসে শুনতে পাইতেছি যে আমাদের ব্রিজটা ভেঙে গেছে, যাতে কুমারীগঞ্জের একটাই আমাদের রাস্তা বাঁধন ছিল এই ব্রিজটা। দুপুরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। বলেন, বিস্তীর্ণ এলাকার বন্যার পানির চাপ সইতে না পেরেই ভেঙে গেছে রেগুলেটর। তবে আপাতত খুব বেশি আতঙ্কিত হবার কিছু নেই। গেট ভাঙাতে যে আমার যেটা ক্ষতি হয়েছে, আমার পানি দ্রুত নেমে যাবে, এটা একটা প্লাস পয়েন্ট। কিন্তু আমার সমস্যা হবে যখন আবার জোয়ার আসবে, জোয়ারের পানিগুলো ভিতরে ঢুকে যাবে। ভিতরে ঢুকে গেলে আমার এলাকা লবণাক্ত হয়ে যাবে। যেটা মূল সমস্যা সেটা হচ্ছে জোয়ারের সময় এই সন্দ্বীপ চ্যানেলের যে আমাদের যে ডাইভারশন চ্যানেলটা আছে, চ্যানেলটা দিয়ে কিছু পানি ভিতরে প্রবেশ করতে পারে। সেটার জন্য ইতিমধ্যে আমরা আমাদের হেডকোয়ার্টারকে জানিয়েছি কিভাবে দ্রুত এটা করা যায়। টানা বৃষ্টিতে আবারও বেড়েছে নোয়াখালীর কয়েকটি উপজেলার বন্যার পানি। নতুন করে প্লাবিত হয়েছে সেনবাগ, বেগমগঞ্জ, সদর ও সোনাইমুড়ির অন্তত 20টি ইউনিয়ন। প্রথম 2 দিন একটু পানির একটু কম আছিল। আপনার পরশুগা থেকে কালকে রাতে থেকে বৃষ্টি আরো অনেক পানি বাড়ে। ঘরের ভিতরে পানি, কেউ ইট দিয়ে ব্যবহার করতেছে, কেউ খাড়ের উপরে সবকিছু উড়ে রাখছে। 12 জন মানুষের বসে সব ঘর বাড়ি ঢুকেছে, নাতি ভর্তি মানে যখন দিন হাসপাতাল। এদিকে নানা সংস্থার উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়েছে দুর্গতদের মধ্যে। যাতায়াত সমস্যায় এখনো ত্রাণের দেখা মেলেনি বেশ কয়েকটি ইউনিয়নে। সকালে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিজিবির উদ্যোগে 250 পরিবারের মধ্যে এ ত্রাণ বিতরণ করা হয়। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ত্রাণ ও স্বাস্থ্য সেবা নিশ্চিতে কাজ করে যাচ্ছে সরকার। অনেক জায়গায় যেতে খুব অসুবিধা হচ্ছে, আপনারা সাহায্য সহযোগিতা করবেন, অবশ্যই সব জায়গায় এটা পৌঁছে যাবে। হয়তো সাময়িক একটু অসুবিধা হচ্ছে, বাট এই অসুবিধাটা খুব একটা বেশি সময় থাকবে না। সোমবার ভোর 6টা পর্যন্ত গেল 24 ঘন্টায় 93 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে নোয়াখালীতে। বৃষ্টি না হলে দ্রুতই পানি নেমে যাবে বলে জানান কর্মকর্তারা। এবারের বন্যার আচরণ বোঝা খুব মুশকিল। পরিস্থিতি পরিবর্তন হচ্ছে ক্ষণে ক্ষণে। একে তো বেশ কয়েক দশকেও এমন ধরনের পানি বা এমন ধরনের বন্যার পরিস্থিতি দেখেননি নোয়াখালীর মানুষ। তার উপরে যখন 2 দিন পানি নামতে শুরু করেছিল, তখন আশার সঞ্চার হয়েছিল মানুষদের মনে। কিন্তু তারপরেই টানা বৃষ্টিতে আবারও বেড়েছে বিভিন্ন উপজেলার পানি। যদি পরিস্থিতি উন্নতি না হয়, তাহলে মানবিক বিপর্যয়ে পড়তে যাচ্ছে নোয়াখালীর কয়েক লাখ মানুষ। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, নোয়াখালী। পানি খানিকটা কমলেও দুর্ভোগ কমেনি বানভাসী মানুষের। ত্রাণের পরিমাণ বাড়লেও এখনও সংকট আছে খাবার, বিশুদ্ধ পানি ও ওষুধের। ক্ষতিগ্রস্তদের জন্য প্রয়োজনীয় সবকিছু করার আশ্বাস দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, বন্যায় ক্ষয়ক্ষতির হিসেব করছে সরকার। বানভাসীদের ক্ষতিগ্রস্ত বাড়িঘর সংস্কার সহ তাদের পুনর্বাসনের সর্বোচ্চ চেষ্টা করা হবে বলেও জানান তিনি। লুৎফর রহমানের ক্যামেরায় মাহফুজ মিশুর রিপোর্ট।
আশপাশের জেলা থেকে ত্রাণের সাথে অনেকেই নিয়ে আসছেন ছোট বড় নৌকা বা ট্রলার। গত কয়েকদিনের তুলনায় তাই বেশি মানুষের কাছে পৌঁছাচ্ছে এখন ত্রাণ সামগ্রী। এখনো বহু বাড়িঘর পানির নিচে। কয়েক ঘন্টার ব্যবধানে কুমিল্লায় পানি কিছুটা কমে আবার বাড়েও। আমার বাড়ির একতলা মনে করেন যে সিঁড়ির রুম আছে, সিঁড়ির রুমের মানে ফুলুরে ওঠনে এক বিগত বাকি আছে। আজকে আমি গিয়েছি মাত্র 4 আঙ্গুল পানি কমছে। আমাদের মাটির ঘর একবারে পইরা পুরোটাই ভেঙে গেছে। আশ্রয় কেন্দ্রে থাকা বানভাসী এসব মানুষের পাশে সাধ্যমতো দাঁড়িয়েছেন সবাই। দ্রুত ভুক্তভোগীরাও ফিরতে চান নিজ বাড়িতে, যদিও কবে ফেরা যাবে তা নিয়ে শঙ্কা কাটেনি এখনো। বাড়ি ঘরে কোনো যাইতে আসতাম না অল্প দিনে, বাড়ি ঘরে যাইতে দেরি। পানি বলে প্রচুরই আছে, আর আমাদেরও মহেশপুর ঘরের মধ্যে পানি আছে। আমরা তো ওই যে ক্ষেত কিনা ধান ক্ষেত বাড়ি করছি, ঘরের মধ্যে পানি ঢুকে। দিনকে দিন বাড়ছে পানিবাহিত নানা রোগ। আশ্রয় কেন্দ্রে থাকারা কোথাও কোথাও চিকিৎসা পেলেও দুর্গম এলাকায় তা পৌঁছেনি এখনো। সোমবার বানভাসী মানুষদের সাথে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বন্যার্তদের হাতে ত্রাণ সামগ্রীও হস্তান্তর করেন তিনি। জানান, বিপদগ্রস্তদের পাশে আছে সরকার। বন্যা বা এই যে ঝড় ঠড় হলে আমাদের জনগণ কিন্তু হেল্প করতে আসে। যতটা সম্ভব আমাদের তরফ থেকে করা হবে। পুনর্বাসন তো করাই হবে, তাদের তো অবশ্যই পুনর্বাসন করা হবে, বাট এটা হয় কি একটু সময় দিতে হবে। ভুক্তভোগীদের ধারণা, পানি আর না বাড়লেও নিজ বাড়িঘরে যেতে সময় লাগবে আরও সপ্তাহখানেক। এখনো কুমিল্লায় বন্যার পানি সেই অর্থে দৃশ্যমান কমেনি। যদিও ভোগান্তি হয়তো খানিকটা কমছে, অনেকেই ত্রাণ পাচ্ছেন, কিন্তু দুর্গম এলাকায় থাকা অনেকের কাছেই এখনো ত্রাণ পৌঁছাচ্ছে না। সেই সাথে তারা নিশ্চয়তা চান ভবিষ্যতে কিভাবে আবার ফিরবেন নিজ বাসগৃহে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, কুমিল্লা। বাংলাদেশে এবং ত্রিপুরায় আগামী 48 ঘন্টার মধ্যে ভারী বৃষ্টিপাতের শঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস এবং বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তাই আগামী 24 ঘন্টায় ফেনী ও কুমিল্লার বন্যা পরিস্থিতির উন্নতি হতে থাকবে। আর 48 ঘন্টার মধ্যে এসব এলাকা বন্যামুক্ত হওয়ার সম্ভাবনার কথাও বলা হয়েছে। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 1.5 কোটি মানুষ। মারাও গেছেন অনেকে। ভেসে গেছে ফসল, গবাদি পশু, ঘরবাড়ি। সাধারণ মানুষ স্থানীয়ভাবে উদ্ধার এবং ত্রাণ তৎপরতায় যুক্ত হয়েছে। বন্যার সামগ্রিক পরিস্থিতি নিয়ে সকালে পানি ভবনে নিয়মিত ব্রিফিং করে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। জানায় বন্যা পরিস্থিতির উন্নতির কথা। এখনো কুমিল্লা এবং ফেনী এই দুটা এলাকায় মূলত আমাদের বন্যা আক্রান্তর মধ্যে আমরা রাখছি। 24 ঘন্টার মধ্যে উন্নতি হচ্ছে এবং আশা করছি আগামী 48 থেকে 72 ঘন্টার মধ্যে আমরা মোটামুটি বন্যার পানি নেমে যাওয়ার একটা আশা দেখতে পাচ্ছি। জানানো হয়, দেশের উত্তর পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলের নদীসমূহের পানি হ্রাস অব্যাহত রয়েছে। বাংলাদেশ আবহাওয়া দপ্তর সহ বৈশ্বিক আবহাওয়া দপ্তরের তথ্যগুলো আমরা পর্যালোচনা করি এবং এছাড়াও ভারত থেকে আমরা 14টি স্টেশনে, উজানের 14টি স্টেশনের পানি সমতলের তথ্য অফিসিয়ালি পাই। সেগুলোর উপর বেস করে আমাদের এই ফোরকাস্টিং জেনারেট করা হয়। এদিকে গতকাল বঙ্গোপসাগরে আরেকটি লঘুচাপ তৈরি হলেও সেটি দেশের মূল ভূখণ্ডে বৃষ্টিপাত বাড়াবে না বলে জানায় আবহাওয়া অফিস। আজকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু বলবৎ আছে ভারী বর্ষণ নিয়েতে। তো এখন যে পরিস্থিতি দেখা যায় তাতে আমরা মনে হয় খাদ্যারিটার এক্সটেনশন করতে হবে, ভারী বর্ষণের সতর্কতা আর এক্সটেনশন করতে হবে না। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। ফারাক্কা ব্যারেজের 109টি গেটের সবগুলো খুলে দিয়েছে ভারত। ভারতীয় কর্তৃপক্ষের দাবি, বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফারাক্কা ব্যারেজ এলাকার পানি বিপদসীমার 77.34 মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে বাধ্য হয়েই বাঁধ উন্মুক্ত করা হচ্ছে বলে দাবি ভারতীয় কর্তৃপক্ষের। এর পাশাপাশি ফিডার ক্যানেলেও পানির পরিমাণ বাড়ানো হয়েছে। এর ফলে একদিনে বাংলাদেশে ঢুকবে প্রায় 11 লাখ কিউসেক পানি। বাঁধ খুলে দেওয়ায় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ সহ বিভিন্ন এলাকায়। বন্যা পরিস্থিতি ও পাহাড়ি ঢলের বিষয়ে আগে থেকে বাংলাদেশকে তথ্য সরবরাহের দাবি ভারতের। अभी तो हमारे सारे गेट खुले हैं।
দ্রুত পানির চাপ বাড়ছে, ফলে 109টি গেটের সবগুলো খুলে না দিলে ব্যারাজের ওপর বড় চাপ তৈরি হচ্ছিল। এতে করে বড় ক্ষতি হয়ে যেতে পারত। আপাতত ফিডার ক্যানেলে 40,000 কিউসেক এবং ডাউন স্ট্রিমে 11 লাখ কিউসেক পানি ছাড়া হয়েছে। দেশের বিভিন্ন জেলায় বন্যা কবলিত মানুষের সহায়তায় টানা পঞ্চম দিনের মতো গণত্রাণ সংগ্রহ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শিক্ষার্থীদের ত্রাণ কার্যক্রমে সাড়া দিয়ে সোমবার সকাল থেকে নগরীর বিভিন্ন এলাকার মানুষ জড়ো হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। জাতি, বর্ণ, বয়স ভেদাভেদ ছাপিয়ে এতে এগিয়ে আসতে দেখা যায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে। বন্যার্তদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলছে রাত দিন ত্রাণ সংগ্রহ। দুর্গতদের জন্য হাত বাড়িয়ে দিয়েছেন নানা শ্রেণী পেশার মানুষ। ছোট বড়, ধনী গরিব যে যেমন পারছেন বানভাসীদের সহায়তায় এগিয়ে আসছেন। এটা যে মানুষ যে এত এইভাবে আমি 71 সালেরও দেখেছি, তার থেকেও বেশি এখন মানুষের যে সাড়া, যেভাবে একতাবদ্ধ হয়ে এই বন্যাদের জন্য যে সাহায্য করা হচ্ছে, মানুষ ছুটে বেড়াচ্ছে, এটা তুলনা হয় না। যখন আমরা আসি, আমার বাসার কাজের মেয়েও কিন্তু আমার হাতে 500 টাকা তুলে দিয়েছে। এই জন্যই কিন্তু আমি আরো ইন্টারেস্টেড হলাম যে কিছু বলার জন্য, যে একটা কাজের মেয়ের 500 টাকা কিন্তু অনেক টাকা। ফেনী, কুমিল্লা, নোয়াখালীর বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন দেশের উত্তরাঞ্চলের মানুষও। বানভাসীদের জন্য বগুড়ার একটি স্কুলের পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা নিয়ে এসেছেন এই শিক্ষিকা। ছোট ছোট বাচ্চারা আছে, তাদের টিফিনের টাকা বাঁচিয়ে শিক্ষক এবং পরিচালকরা যারা আছেন তারা যে বড় একটা উপহার পাঠিয়েছেন, আমি ত্রাণ বলবো না, উপহার বলবো। সবাই সবার জায়গা থেকে যতটুকু যেভাবে পারি কন্ট্রিবিউট করছি, ওরা ওদের জায়গা থেকে করেছে, আমি ওদের ভালোবাসাটুকুই পৌঁছে দিতে এসেছি এখান থেকে। ত্রাণ সংগ্রহের এই মহাযজ্ঞে অংশ নিতে দেখা যায় প্রবাসী বাংলাদেশিদেরও। দুর্যোগের এই সময়ে অন্য প্রবাসীদেরও এগিয়ে আসার আহ্বান জানানো হয়। আমি সকল প্রবাসী ভাইদেরকে বলবো যে এখন যেভাবে বন্যা ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াবে। মানবতার এই সেবায় পিছিয়ে নেই তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীরাও। সমাজের আর 10 জনের মতো তারাও সামর্থ্য অনুযায়ী সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। আমাদের কিছু দায় দায়িত্ব রয়েছে দেশের প্রতি, দেশের মানুষের প্রতি। সেই দায় দায়িত্ব, দায়বদ্ধতা থেকে আজকে আমরা এখানে ত্রাণ দিতে এসেছি। এখানে যে যা পারছে, যে যেখান থেকে পারছে কালেক্ট করে আমরা এখানেই মনে করেন যে আমরা দিয়ে যাচ্ছি। বড়দের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ত্রাণ দিতে দেখা গেছে ছোটদেরও। কেউ এনেছে জমানো টিফিনের টাকা, আবার কেউ নিয়ে এসেছে মাটির ব্যাংক। সাহায্য করার জন্য মানব ব্যাংকের টাকা নিয়ে আমি এখানে আমার ভাই বোনদেরকে সাহায্য করতে এসেছি। বানভাসী এসব মানুষের পাশে গোটা দেশ যেভাবে দাঁড়িয়েছে তা নতুন এক বাংলাদেশের পথ দেখাচ্ছে, জোগাচ্ছে সাহস। জাকারিয়া হোসাইন, যমুনা নিউজ, ঢাকা। সরকারি কাজে বাধা, বেআইনি সমাবেশ ও শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় হওয়া মামলায় 2 নারী আনসার সহ 375 জন সদস্যকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার বিকেলে ঢাকা মুখ্য মহানগর হাকিমের আদালত এই আদেশ দেন। মোট 4টি থানার মামলায় 426 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা কয়েক হাজার আনসার সদস্যকে আসামি করা হয়। চাকুরি জাতীয়করণের দাবিতে সচিবালয় ঘেরাও ও ছাত্রদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় সোমবার রাজধানীর শাহবাগ, পল্টন, রমনা ও বিমানবন্দর থানায় বেআইনি সমাবেশ ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা দায়ের করে পুলিশ। এতে 426 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও কয়েক হাজার আনসার সদস্যকে আসামি করে পুলিশ। সোমবার বিকেলে গ্রেপ্তারকৃত 2 নারী সদস্য সহ 375 জন আনসার সদস্যকে আদালতে তোলা হলে সবাইকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। তদন্তকারী কর্মকর্তা বলেন যে আনসাররা সরাসরি এই ধরনের নাশকতা এবং এই ঘটনার সঙ্গে তারা জড়িত, অতএব তাদেরকে জেলখানায় পাঠানো হোক। এবং তার বক্তব্য শোনার পর বিজ্ঞ আদালত এই আনসারদেরকে কারাগারে প্রেরণ করে। কোনো নাশকতা বা কাউকে আহত করার উদ্দেশ্যে নয়, আনসার সদস্যরা ন্যায্য দাবি নিয়েই আন্দোলন করেছিলেন বলে দাবি করেন আসামি পক্ষের আইনজীবী। আমরা বিজ্ঞ আদালতের যে সাবমিশন রেখেছি, বিজ্ঞ আদালত আমাদের সাবমিশন অত্যন্ত মনোযোগ ও ধৈর্য সহকারে শুনেছেন, কিন্তু তারপরেও আমরা জামিন চেয়েছি, কোনো আসামিকে জামিন দেয় নাই। জামিন নামঞ্জুর করে সিডব্লিউ আমলে তাদেরকে সকলকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এদিকে আনসার সদস্যদের আদালতে নিয়ে আসার খবরে আদালত প্রাঙ্গণে ভিড় করেন তাদের স্বজনরা। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। হাজারো সনাতন ধর্মাবলম্বীদের অংশগ্রহণে র্যালিটি ঢাকেশ্বরী মন্দির থেকে শুরু হয়ে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হয়।
বন্যা দুর্গতদের অনুদান দেয়ায় এবার সীমিত আকারে উদযাপন করা হয় জন্মাষ্টমী। তবে দুর্গত মানুষের পাশে থাকতে পেরে খুশি সনাতন ধর্মাবলম্বীরা। বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান জন্মাষ্টমী। সোমবার বিকালে আনন্দ মিছিলে যোগ দেন হাজারো সনাতন ধর্মের মানুষ। ধর্মীয় দেবদেবীর সাজে সাজেন অনেকেই। ছোট্ট শিশুদের শ্রীকৃষ্ণের রূপে সাজিয়ে হাজির বাবা মা। কেউ পায়ে হেঁটে, কেউ ট্রাকে চড়ে যোগ দেন মিছিলে। পলাশীর মোড় থেকে শুরু হয়ে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের দিকে এগিয়ে চলে মিছিল। সনাতন ধর্মের মানুষের প্রত্যাশা, সুখে শান্তিতে বাস করুক দেশের মানুষ, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকুক সকল ধর্মের মানুষের মাঝে। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আমরা অসাম্প্রদায়িকভাবে সবাই একসাথে মানুষ হিসেবে বাঁচতে চাই। আমরা যেন সব সময় এরকম অনুষ্ঠান, এরকম উৎসব এই সময় করতে পারি, সেটাই প্রত্যাশা। ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তারা যেন এই দেশে স্বাধীনভাবে বাস করতে পারে। জন্মাষ্টমীটা উৎসবটা আমরা চাই এটা প্রতি বছর হোক। আনন্দের উপলক্ষ হলেও দেশের বন্যা পরিস্থিতিতে বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে নিজেদের আয়োজন সংক্ষিপ্ত করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। আনন্দ কম হওয়ায় কোনো আক্ষেপ নেই, বরং বন্যার্তদের পাশে দাঁড়ানোর সন্তুষ্টি যেন বেশি। বন্যার্তদের মাঝে যাতে সহযোগিতা করা যায় সেজন্য আমাদের এই উদ্যোগটা। মেডিকেল ক্যাম্প করতে চাচ্ছি ফেনী এবং নোয়াখালীতে। ভগবানকে বলবো যারা বন্যাতে আক্রান্ত হচ্ছে তাদেরকে সুস্থ ও সবল রাখুক। এই অনুষ্ঠানের মধ্যে যেমন উদযাপন আছে, তেমনি আমাদের ত্যাগও রয়েছে যে আমাদের ভাইরা এখন বিপন্ন। আগের মধ্যে অনেক জমজমাট নাই, তারপরে ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। এর আগে উদ্বোধন পর্বে বছর বছর তাদের উপর হামলা ও মন্দির ভাঙচুরের বিচার না পাওয়ার আক্ষেপ ও নানা দাবির কথা জানান হিন্দু নেতারা। তাদের আশ্বস্ত করে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান কোনো ভেদাভেদ থাকবে না। আমরা সকলেই এই দেশের নাগরিক হিসাবে সমান অধিকার নিয়ে বসবাস করতে চাই। স্বাধীন বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর যত নির্যাতন নিপীড়ন হয়েছে, একটি ঘটনারও বিচার পায়নি। বৈষম্য বিরোধী আন্দোলনটা সেই তার পূর্ণ প্রেক্ষাপট নিয়ে বাংলাদেশে কাজ করুক, যতদিন সময় লাগে। সেই সংস্কার কাজটা শুরু করেছেন তারা, সেটা কাজ করুক। সাম্প্রদায়িকতার হাত থেকে আমরা বাঁচি। গত 53 বছরেও আমরা জানি বাংলাদেশে বিভিন্ন সময়ে খুবই ন্যাক্কারজনকভাবে সাম্প্রদায়িক হামলা হয়েছে, সংখ্যালঘু জনগোষ্ঠীর উপর নিপীড়ন হয়েছে, তাদের সম্পত্তি লুট করে নেওয়া হয়েছে এবং এগুলোর কোনো ধরনের বিচার কিন্তু করা হয়নি। বিচার করবে কিভাবে? কারণ যারা বিচার করবে তারা এই ঘটনাগুলোর সাথে জড়িত ছিল। আমরা অভিযোগ শুনি, এক আমলে হিন্দু জনগোষ্ঠীর লোকেরা বৈষম্যের শিকার হয়, আর এক আমলে দাড়ি টুপি করা মাদ্রাসার শিক্ষার্থীরা বৈষম্যের শিকার হয়। অভিযোগ শুনি, খতিয়ে দেখেছি, সেটা দাবি করব না। আমরা এমন একটা বাংলাদেশ গঠন করতে চাই যেখানে কেউ বৈষম্যের শিকার হবে না, সবার সমান অধিকার থাকবে। এদিকে মতিঝিলে লক্ষ্মীনারায়ণ জিউ মন্দিরে জন্মাষ্টমীর আলোচনা সভায় ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন বলেন, এখানে সংখ্যালঘুদের উপর আক্রমণ হয়নি সেটা বলা যাবে না, তবে বাইরের মিডিয়াতে বেশি বাড়িয়ে প্রচার করা হচ্ছে। যে সমস্ত উপাসনালয় ক্ষতিগ্রস্ত হয়েছে, আমি সচিব মহোদয়ের সাথে আলোচনা করেছি, অর্থ মন্ত্রণালয়ের সাথে আমাদের কথা হচ্ছে, এগুলো আমরা রিপেয়ার করে দেব। এবং এই জাতিসংঘের যেই হাইকমিশনের প্রতিনিধি এসেছেন, আমরা ওনাকে আশ্বস্ত করেছি যে আপনি আবার আসবেন, আমরা যেগুলো রিপেয়ার করে দিয়েছি এগুলো আপনি নিজের চোখে দেখে যাবেন। উদ্বোধনের পরপর মহাসমারোহে আনন্দ মিছিল শুরু করেন উপস্থিত সনাতন ধর্মের অনুসারীরা। সবার প্রত্যাশা, শ্রীকৃষ্ণের শুভদৃষ্টি অব্যাহত থাকলে বাংলাদেশের সব ধর্মের মানুষ মিলেমিশে থাকতে পারবে। শওকত মঞ্জু শান্ত, যমুনা নিউজ, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সমগ্র বাংলাদেশ একটা পরিবারের মতো উল্লেখ করে বলেছেন, যেখানে সরকারের দায়িত্ব হলো প্রতিটি নাগরিকের সুরক্ষা দেওয়া। জন্মাষ্টমী উপলক্ষে দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যমুনায় সনাতন ধর্মাবলম্বী নেতাদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে কথা বলেন তিনি। অধ্যাপক ইউনূস বলেন, এমন একটা দেশ গড়ে তোলা হবে যেখানে সবাই নির্ভয়ে নিজ নিজ ধর্ম পালন করতে পারবে। তিনি বলেন, আমাদের দায়িত্ব হলো প্রতিটি নাগরিকের সুরক্ষা দেওয়া এবং ন্যায় বিচার নিশ্চিত করা।
বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করা এবং অধিকার সুরক্ষা করা অন্তর্বর্তী সরকারের লক্ষ্য। হিন্দু নেতৃবৃন্দ প্রধান উপদেষ্টাকে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানান। বলেন, বাংলাদেশে শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধি এবং অন্তর্বর্তী সরকারের সাফল্য কামনা করে প্রার্থনা করা হয়েছে। হিন্দু নেতারা জানান, দেশের বন্যা পরিস্থিতির কারণে দুর্গত এলাকায় এবার জন্মাষ্টমী উদযাপন সীমিত করা হয়েছে। প্রশাসনে থাকা স্বৈরাচারের দোসরদের দ্রুত সরিয়ে দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপির মহাসচিব অভিযোগ করেন, ছাত্র জনতার বিজয়কে ভুলুণ্ঠিত করতে বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে পরাজিত শক্তি। বিএনপি মহাসচিবের আশা, সংস্কার ও নির্বাচনের সামগ্রিক রোডম্যাপ চূড়ান্ত করতে খুব শিগগিরই রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসবে অন্তর্বর্তী সরকার। শুরু থেকেই বন্যা দুর্গত এলাকায় ত্রাণ সহযোগিতা করে আসছে বিএনপি নেতাকর্মীরা। কদিন আগে দলের পক্ষ থেকে গঠন করা হয় কেন্দ্রীয় ত্রাণ কমিটি। দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ত্রাণ সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপি মহাসচিব। আমরা এটাও বিশ্বাস করি যে আজকে এই ছাত্র জনতার ঐক্য দিয়েই বাংলাদেশ এই দুর্যোগকে মোকাবেলা করে জয়ী হবে। এর আগে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় অংশ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, এখনো স্বৈরাচার সরকারের দোসররা প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে বসে আছে। প্রশাসনে এখনো সেই সমস্ত ব্যক্তিদের দেখতে পাচ্ছি যারা এই ফ্যাসিবাদী সরকারকে মদত দিয়েছে, তাদেরকে সাহায্য করেছে এবং তাদের এই হত্যাকাণ্ডের সঙ্গে তারা জড়িত দিয়েছে। তাদের চেহারা আমরা আর দেখতে চাই না। বলেন, সরকারের উচিত নির্বাচন ও সংস্কার নিয়ে রোডম্যাপ ঘোষণা করা। কথাটা আমরা বারবার বলছি যে আমরা যৌক্তিক সময় অবশ্যই তাদেরকে দিতে চাই এবং নির্বাচন ছাড়া তো কোনো সম্ভব নয়। নির্বাচন হতেই হবে, কিন্তু নির্বাচনটা যেন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ হয়, সবাই যেন ভোট দিতে পারে এবং ওই নির্বাচনের ফলে এমন একটা অবস্থা তৈরি না হয় যে আবার সে আগের অবস্থা ফিরে আসে, তাহলে সেটা আমরা কখনোই জনগণ মেনে নেবে না। বিকেলে ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাই কমিশনার বৈঠক করেন বিএনপি নেতাদের সঙ্গে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠকে গণতান্ত্রিক উত্তরণে কিভাবে যুক্তরাজ্য বাংলাদেশের পাশে থাকতে পারে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। মহাজোটের শরিক জাসদের সভাপতি হাসানুল হক ইনুকে গ্রেফতার করা হয়েছে। বিকেলে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতার করা হয়। ইনুর বিরুদ্ধে অনেকগুলো মামলা, তার মধ্যে কোন মামলায় তাকে গ্রেফতার দেখানো হলো, এসবের বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আখলাকুস সাফা। শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর পালিয়ে বেড়াচ্ছেন আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের শরিক দলগুলোর নেতারাও। হাসানুল হক ইনু আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের শরিক জাসদের সভাপতি। তিনি এতদিন পালিয়েছিলেন রাজধানীর উত্তরার একটি বাসায়। সোমবার তাকে গ্রেফতার করা হলো কোন মামলায়? ইনুর বিরুদ্ধে অনেকগুলো মামলা, তার মধ্যে গ্রেফতার দেখানো হয়েছে নিউ মার্কেট থানার একটি মামলায়। ওই একই মামলায় এরই মধ্যে রিমান্ডে ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন। তাদের দুজনের বেলাতেই দণ্ডবিধির ৮টি ধারায় এ মামলা হয়েছে। তার মধ্যে আছে ৩০২, ৩০৭, যেগুলো সরাসরি মৃত্যুদণ্ডের ধারা। জুলাই গণহত্যায় তাদের সম্পৃক্ততার কথা বলা হয়েছে এই অভিযোগে। এছাড়াও আছে ১৪৩, ১৪৭ ধারা, যেখানে অভিযোগ ২০১৩ সালের ১৯ জুলাই ভিন্ন ভিন্ন অনুষ্ঠানে হাসানুল হক ইনু এবং রাশেদ খান মেনন তারা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে নিয়ে বিরূপ মন্তব্য করেছিলেন। এছাড়াও বিভিন্ন সময় তারা জিয়া পরিবারের সদস্যদেরকে নিয়ে বিভিন্ন রকমের বিরূপ মন্তব্য করেন। জামিনযোগ্য অযোগ্য ধারা মিলিয়েই নিউ মার্কেট থানার ওই মামলা, যে মামলায় এরই মধ্যে রিমান্ডে রাশেদ খান মেনন। গ্রেফতারের পর ইনুকে নেওয়া হয় ডিবি কার্যালয়ে। মঙ্গলবার আদালতে তুলে রিমান্ড চাইবে পুলিশ। জামিন চাইলেও ৩০২ ধারার মামলায় তা পাওয়া কঠিন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের পক্ষ থেকে কুষ্টিয়া ২ আসনের নির্বাচনে দাঁড়িয়েও হেরে যান ইনু। এর আগে ২০১৪ থেকে ১৯ মেয়াদে আওয়ামী লীগ সরকারের তথ্যমন্ত্রী ছিলেন তিনি। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় দ্বিতীয় দফায় ৫ দিনের রিমান্ডে সাংবাদিক দম্পতি শাকিল ফারজানা রূপা। এছাড়াও একই মামলায় গ্রেফতার আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবান গোলাপকে ৭ দিনের রিমান্ডে নেয়ার আদেশ দেন আদালত। বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেনের আদালত এই আদেশ দেন।
এদিন রিমান্ড নিয়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ জানালেও ন্যায় বিচার পাননি বলে অভিযোগ করেন আসামি পক্ষের আইনজীবী। বিকেলে কড়া নিরাপত্তার মধ্যে সাংবাদিক দম্পতি শাকিল ফারজানা এবং আওয়ামী লীগ নেতা আব্দুস সোবান গোলাপকে সিএমএম কোর্টে আনা হয়। এর অল্প কিছুক্ষণ পর তোলা হয় এজলাস কক্ষে। শুনানির শুরুতে 4 দিনের রিমান্ড ফেরত সাংবাদিক দম্পতিকে রাজধানীর আদাবরের গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলার গ্রেপ্তার দেখান পুলিশ। পরে রিমান্ড শুনানি শুরু হয়। এদিন রিমান্ড শুনানিতে প্রসিকিউশন বিভাগ ও আসামি পক্ষের আইনজীবীদের যুক্তি পাল্টা যুক্তি দেন। পরে উভয় পক্ষের শুনানি শেষে গোলাপ, শাকিল ও ফারজানা রূপাকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেওয়ার আদেশ দেন বিচারক। তদন্তকারী কর্মকর্তা সবার জন্য 3 জন আসামির জন্য 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত তদন্তকারী কর্মকর্তার বক্তব্য শুনে এবং আসামিদের আইনজীবীদের বক্তব্য শুনে আব্দুস সোবান গোলাপের বিরুদ্ধে 7 দিন এবং শাকিল আহমেদ ফারজানার বিরুদ্ধে 5 দিন রিমান্ড মঞ্জুর করেন। এদিকে জামিন আবেদন নামঞ্জুর করে রিমান্ড দেওয়ায় ন্যায় বিচার পাননি বলে দাবি করেন আসামি পক্ষের আইনজীবী। আমরা আদালতে যে আমাদের আদেশ পেয়েছি আমরা সেতে ন্যায় বিচার পাই নাই, কিন্তু তারপরও আদালতের প্রতি আমাদের আস্থা এবং বিশ্বাস সেটা রহিয়াছে। কিন্তু আমরা যে সাবমিশনের পরে যে আদেশটা পেলাম সেটা আমরা ন্যায় বিচার পাইনি। গত 22 আগস্ট গার্মেন্টস কর্মী রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এই মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের ও ক্রিকেটার সাকিব আল হাসান সহ 156 জন আসামি রয়েছেন। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। আনসারের ছদ্মবেশে যারা এসেছিল বিশৃঙ্খলা সৃষ্টি তাদের মূল উদ্দেশ্য ছিল বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। আনসার সদস্য ও শিক্ষার্থীদের সংঘর্ষে আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজে গিয়ে কথা বলেন তিনি। আইন উপদেষ্টা ছাড়াও সেখানে ছিলেন বিদ্যুৎ জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। এ সময় আইন উপদেষ্টা বলেন, যারা ষড়যন্ত্র করবে তারা সফল হবে না, প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে। এর আগে রোববার রাতে সচিবালয়কে ঘিরে বিক্ষোভ ও ভাঙচুর করেন আনসার সদস্যরা। এ সময় তাদের হামলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সহ শতাধিক আহত হন। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছে যমুনা গ্রুপ। বন্যার কারণে যে সমস্ত মানুষ খাবার, পানি ও চিকিৎসা সেবার অভাবে কষ্ট পাচ্ছে তাদের সহায়তার জন্য যমুনা গ্রুপ জরুরি ভিত্তিতে ত্রাণ উদ্ধার কার্যক্রম শুরু করেছে। বন্যা কবলিত মানুষের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উদ্যোগের পাশে থাকতে চায় যমুনা গ্রুপ। দেশের অন্যতম বৃহৎ ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে এর আগে যমুনা গ্রুপ মানুষের কল্যাণে এগিয়ে এসেছে। গ্রুপের পরিচালক সোনিয়া সারিয়াদ বলেন, দেশের মানুষ যখনই কোনো প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হয়েছে তখনই তাদের সহায়তার জন্য প্রস্তুত ছিল যমুনা গ্রুপ। ছাত্রছাত্রীদের এই মহতী উদ্যোগে সামিল হতে পেরে আনন্দিত বলেও জানান যমুনা গ্রুপের পরিচালক। আমরা সরাসরি গতকালকে ঢাকা থেকে রওনা দিয়েছি। আমাদের পিছনে দেখতে পাচ্ছি যে যতগুলো ত্রাণের ব্যবস্থা এবং খাবার দাবার সহ ঔষধপাতি এবং যা যা লাগতেছে সবকিছু নিয়ে আমরা চলে আসছি গতকালকে কুমিল্লা হয়ে। আজকে আমাদের মূলত কার্যক্রমটা শুরু হয়ে যাবে। আমরা ডিস্ট্রিবিউট করব জেলা প্রশাসকের আন্ডারে। আমাদের সাথে শুরু থেকে যমুনা গ্রুপ আমাদেরকে তারা অনেকভাবে হেল্প করেছে আমাদের এই প্ল্যান এক্সিকিউশনের জন্য, কোলাবোরেশন অ্যান্ড এভরিথিং এত সুন্দর করে প্রোভাইড করার জন্য সোনিয়া ম্যামকে, যিনি হচ্ছে যমুনা গ্রুপের একজন ডিরেক্টর, ওনাকে স্পেশাল থ্যাঙ্কস। এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ আমাদের সাথে যারা ছিলেন সবাইকে ধন্যবাদ।